আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশন সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ভর্তি হতে ইচ্ছুক তাদের একটি পঠিত বিষয় ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার থেকে কোন কন্টেন্ট থেকে কোন টপিকসগুলো থেকে প্রশ্ন আসে আমরা আজকে সেটাই আলোচনা করব। বিগত বছর অর্থাৎ 2023-24 প্রশ্ন সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটির বিশ্লেষণ করব আজকের ক্লাসে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশ্নটি ছিল কোন প্রকার অংশীদার কোন প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়ে দুটি বিষয় খেয়াল করবে। একটি বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসা এর প্রকারভেদ, আরেকটি বিষয় হচ্ছে অংশীদারদের প্রকারভেদ। আমরা যদি অংশীদারদের প্রকারভেদের কথা বলি তাহলে 8 প্রকার অংশীদার পেয়ে থাকবো, আর যদি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদের কথা বলি তাহলে আমরা এখানে 2 ধরনের অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ পেয়ে থাকবো। একটি হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় এবং অন্যটি হচ্ছে সীমিত, সীমাবদ্ধ অথবা পরিমিত অংশীদারি ব্যবসায়। আমাদের এখানে মনে রাখতে হবে সীমিত, সীমাবদ্ধ এবং পরিমিত এই তিনটি একই শব্দ এবং একই অংশীদারি ব্যবসায়। তাহলে আমাদের প্রশ্নটি এসেছে কোন প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই। এখন এই যে সাধারণ অংশীদারি ব্যবসায়, সেই সাধারণ অংশীদারি ব্যবসায়ীকে আবার দুভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় এবং অন্যটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনে অবাক হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটি একেবারে খালিকুজ্জামান স্যারের বই থেকে হুবহু তুলে দিয়েছে, কিন্তু একটু পরিবর্তন করেছে। কোথায় পরিবর্তন করেছে? অপশনে যে দেওয়া আছে কতে যে অংশীদারিত্ব ইচ্ছায়। পাঠ্যপুস্তকে যেভাবে আলোচনা করা আছে সেটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, কিন্তু এখানে ঐচ্ছিক শব্দটি না ব্যবহার করে ইচ্ছাই শব্দটি ব্যবহার করা হয়েছে কৌশলগত কারণে, আর এ কারণেই অধিকাংশ শিক্ষার্থী এই প্রশ্নটির উত্তর ভুল করতে পারে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে অংশীদারিত্ব ইচ্ছায়। এবং দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুগণ, আমাদেরকে একটি সুস্পষ্ট ধারণা রাখতে হবে, অর্থাৎ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা একটি সহজ বিষয়, কিন্তু এই ধারণাটা যদি আমরা এর বিভিন্ন কন্টেন্টসগুলো যদি আমরা টপিকসগুলো যদি আমরা সুস্পষ্টভাবে ধারণা না রাখি তাহলে আমরা পরীক্ষার হলে ভুল করতে পারি। এক মালিকানা ব্যবসার জন্য মূলত কোনো ধরনের দলিলের প্রয়োজন নেই, তবে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় এক মালিকানা স্থায়ী এক মালিকানা ব্যবসা পরিচালনা করার জন্য প্রয়োজন ট্রেড লাইসেন্স। আমার অপশনে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ট্রেড লাইসেন্স, সংঘবিধি, চুক্তিপত্র এবং সংঘস্মারক। তোমরা জানো সংঘবিধি এবং সংঘস্মারক হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির দুটি গুরুত্বপূর্ণ দলিল। এক মালিকানা ব্যবসার জন্য প্রয়োজন হচ্ছে ট্রেড লাইসেন্স, সেটি সিটি কর্পোরেশন অথবা পৌরসভার অধীনে হয় স্থায়ী ব্যবসা হয়ে থাকলে। তাহলে আমরা উত্তর দিতে পারি অপশনগুলোর মধ্যে সর্বোত্তম অপশন হচ্ছে ট্রেড লাইসেন্স। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, একটি কোম্পানির নিবন্ধনের জন্য কতটি দলিল দাখিল করতে হয়, অর্থাৎ একটি কোম্পানি গঠনের ক্ষেত্রে আমাকে প্রয়োজনীয় দলিল দাখিল করতে হয়। যেমন কতগুলো পর্যায়ে আমাকে কি করতে হয়, পর্যায় অনুসরণ করে আমাকে কোম্পানিটা গঠন করতে হয়। যেমন উদ্যোগ গ্রহণ পর্যায়ে রয়েছে, দলিলাদি প্রণয়ন পর্যায়ে রয়েছে। দলিলাদি প্রণয়ন পর্যায়ে একটি জায়গায় এসে অর্থাৎ আমাকে নিবন্ধন নিতে হয়, অর্থাৎ সেই নিবন্ধন নিতে গিয়ে তোমরা এই প্রশ্নটি একেবারেই পাঠ্যপুস্তক থেকে এসেছে, অর্থাৎ খালিকুজ্জামান স্যারের বই থেকে, যেখানে একটি অংশ যে নিবন্ধন গ্রহণ পর্যায়, সেই নিবন্ধন গ্রহণ পর্যায় থেকে এসেছে। অর্থাৎ নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে একটি অংশীদারি ব্যবসায়ীকে প্রয়োজনীয় 6টি দলিল দাখিল করতে হয়। এবং পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সংগঠনের প্রাচীন রূপ। এটি একটি ব্যবস্থাপনার প্রশ্ন, অর্থাৎ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার যে দুটি অংশ, প্রথম অংশটি হচ্ছে ব্যবসায়ী সংগঠন এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে এক প্রশ্নটি এসেছে ব্যবস্থাপনা থেকে, তাহলে ব্যবস্থাপনার আরেকটি অধ্যায় হচ্ছে সংগঠিতকরণ, এবং এই প্রশ্নটি এসেছে ঠিক সেই সংগঠিতকরণের অধ্যায় থেকে। এবং এই অধ্যায়ের ভিতর গেলে তোমরা দেখবে যে সংগঠনের
কাঠামোর প্রকারভেদ নিয়ে আলোচনা করা আছে এবং সেখানে 5টি সংগঠন কাঠামো নিয়ে আলোচনা করা আছে। প্রথম যে সংগঠন কাঠামো নিয়ে আলোচনা করা আছে এবং প্রথম যে সংগঠন কাঠামোকে প্রাচীনতম বলা হয়েছে সেটি হচ্ছে সরলরৈখিক সংগঠন, যেটা তোমরা পাঠ্যপুস্তক বইয়ে সংগঠন কাঠামোর প্রকারভেদ খুললেই উত্তরটি পেয়ে যাবে। এবং 5 নম্বর যে প্রশ্নটি শর্ট বিশ্লেষণের উদ্দেশ্য কী, এটিও ব্যবস্থাপনা অংশ থেকে এসেছে। তবে আমাদের মনে রাখতে হবে শর্ট SWOT শর্ট এই বিশ্লেষণটি দুটি কাজে ব্যবহৃত হয়। একটি হচ্ছে পরিকল্পনার ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং অন্যটি হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তাহলে আমাদের প্রশ্নটি ছিল শর্ট বিশ্লেষণের উদ্দেশ্যটা কী। যদি প্রশ্ন হতো যে শর্ট কোথায় কোথায় ব্যবহৃত হয়, তাহলে সেটা হয় পরিকল্পনাতে হয়, নিয়ন্ত্রণেও হয়। কিন্তু আমাদের প্রশ্নটি করা হয়েছে এই শর্ট বিশ্লেষণের উদ্দেশ্যটা কী। তাহলে আমরা শর্ট বিশ্লেষণের মাধ্যমে একটি কোম্পানির স্ট্রেংথ কী, একটি কোম্পানির উইকনেস কী, একটি কোম্পানির অপরচুনিটি কী রয়েছে এবং একটি কোম্পানির ভবিষ্যতে কী কী ক্ষতির সম্মুখীন হতে পারে সেই বিষয়গুলো আমরা অ্যানালাইজ করতে পারি। অ্যানালাইজ করে আমরা আমাদের একটি ভিশনকে সেট আপ করতে পারি, অর্থাৎ আমাদের লক্ষ্যকে নির্ধারণ করতে পারি। তাহলে প্রশ্নটির উত্তর হবে লক্ষ্য নির্ধারণ। এরপরের প্রশ্ন যেটি হচ্ছে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান। এখন হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, এই প্রশ্নটি কোথা থেকে এসেছে আমাদের আগে প্রশ্ন দেখতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনার একটি কনসেপ্ট হচ্ছে, একটি অধ্যায় হচ্ছে প্রেষণা। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এই প্রেষণা চ্যাপ্টারটি নেই, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রেষণা চ্যাপ্টার থেকে প্রশ্নটি দিয়েছে। অর্থাৎ 2015 সালের পরবর্তী সময়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় যতবারই প্রশ্ন করুক না কেন প্রেষণা চ্যাপ্টার থেকে একটি না একটি প্রশ্ন দিয়েছে। তাহলে এবারও ব্যতিক্রম করেনি, এবারও একটি নয় বরং দুটি প্রশ্ন এসেছে এই প্রেষণা চ্যাপ্টার থেকে। তাহলে প্রথম প্রশ্নটি হার্জবার্গের দ্বি উপাদান তথ্য অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান। হার্জবার্গের দ্বি উপাদান, তার মানে হার্জবার্গ প্রেষণাকে দুইটি উপাদানে বিভক্ত করেছেন। একটি হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী উপাদান এবং অন্যটি হচ্ছেন প্রেষণা দানকারী বা মোটিভেশনাল ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে প্রথম যে অংশটি রয়েছে সেই অংশটি হচ্ছে আমার রক্ষণাবেক্ষণকারী উপাদান বা আমরা যেটাকে বলতে পারি অসন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। এবং দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে আমার প্রেষণামূলক উপাদান, মোটিভেশনাল উপাদান বা সন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। এই যে আমি তিনটি নাম বললাম, এই তিনটি নাম কিন্তু একই নাম, এখানে অপশনে যে কোনো একটি নাম ব্যবহার করতে পারে। তাহলে আমাদেরকে দেখতে হবে কোনটি হাইজিন উপাদান, অর্থাৎ কোনটি হচ্ছে আমার রক্ষণাবেক্ষণকারী উপাদান, হাইজিন উপাদান, অসন্তুষ্টি সৃষ্টিকারী উপাদান। এই তিনটি নামই একই নাম, অর্থাৎ আমরা এই একটা নামকে তিনটা নাম বলছি, আবার দ্বিতীয় যে একটা নাম সেটাকেও আমরা তিনটা নাম বলছি। তাহলে আমাকে যে কোনো তিনটা নামের যে কোনো একটা নাম দিয়ে প্রশ্নে আসবে। এটি একেবারে হুবহু বই থেকে তুলে দিয়েছে। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে যে নিরাপত্তার যে একজন কর্মীর যে নিরাপত্তা সেটা হচ্ছে তার হাইজিন উপাদান, অর্থাৎ আর বাকি যে অপশনে যেগুলো রয়েছে যেমন সাফল্য, স্বীকৃতি এবং তার দায়িত্ব, এগুলো হচ্ছে তার প্রেষণামূলক বা মোটিভেশনাল ফ্যাক্টর। পরবর্তী যে প্রশ্ন MBO এর পূর্ণরূপ কি? এটি একটি রিপিট প্রশ্ন, বারংবার এটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এসেছে। অর্থাৎ MBO এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এবং MBO যখন আমরা পড়ব তখন আমরা এটা নিয়ে ডিটেলস পড়ব যে MBOটাকে এর প্রবর্তকটা যেমন পিটার এফ ডাগার। হ্যাঁ, এটা নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব যখন আমরা MBO আমরা যখন এই রিলেটেড যখন ব্যবস্থাপনার মৌলিক বিষয়াবলী আলোচনা করব তখন আমরা MBOটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আমাদের পরের প্রশ্ন 8 নং প্রশ্ন, নাবালক অংশীদারের সাবালক প্রাপ্তির কত দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়? অর্থাৎ একজন নাবালককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছে, এর আগেও এই কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে যেমন একজন নাবালককে কেন অংশীদার হিসেবে নেওয়া হয়? প্রশ্নটির উত্তর কি হতে পারে? অর্থাৎ পাঠ্যপুস্তক অনুসারে এই প্রশ্নটির উত্তর হচ্ছে সুবিধা প্রদানের জন্য অথবা মুনাফা প্রদানের লক্ষ্যে। অর্থাৎ একজন নাবালককে সুবিধা প্রদানের জন্য অথবা মুনাফা প্রদানের জন্য তাকে ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। তাহলে সে ব্যবসার দায় নিবে না, কিন্তু তার যখন সাবালক যখন সে হয়ে গেল, এর মধ্যে সাবালক হওয়ার পর 180 দিনের মধ্যে তাকে কি করতে হবে? ব্যবসায়
অর্থাৎ স্মারক প্রাপ্তির 180 দিনের মধ্যে ব্যবসায়িক চুক্তিতে তাকে স্বাক্ষর করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কী ধরনের বিপ্লব ছিল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন কে? এফ.ডব্লিউ. টেইলর। এবং এফ.ডব্লিউ. টেইলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি কি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। এবং 4টি কি পয়েন্টের মধ্যে আমি যদি বলি, একটি হচ্ছে যে টিপসই পদ্ধতির পরিবর্তে যে নতুন পদ্ধতি, আধুনিক পদ্ধতি ব্যবহার করা, শ্রম বিভাজনটা করা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গতানুগতিক বা মান্দাত্তার আমলের যে পদ্ধতিগুলো, সেগুলোকে পরিহার করে বৈজ্ঞানিকভাবে মানুষের চিন্তন ও মনন প্রক্রিয়াগুলোকে কাজে লাগিয়ে কি করা, একটি কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাওয়া। তাহলে এটাকে আমরা একটি বলতে পারি মানসিক বিপ্লব। অর্থাৎ এটা একটি চিন্তন এবং মনন প্রক্রিয়ার কাজের মধ্য দিয়ে মানসিক বিপ্লব ঘটে থাকে। 10 নম্বর প্রশ্ন যেটি এসেছে, শীর্ষ স্তরের ব্যবস্থাপকের সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হলো কোনটি? তার মানে এখানে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে একটা ব্যবস্থাপনার স্তর রয়েছে, ব্যবস্থাপনার মৌলিক যে ধারণাগুলোতেই, অর্থাৎ প্রথম অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যবস্থাপনার কী কী স্তর রয়েছে, যেমন প্রথম স্তরের ব্যবস্থাপক, দ্বিতীয় স্তরের ব্যবস্থাপক এবং দ্বিতীয় অথবা মধ্যম স্তরের ব্যবস্থাপক এবং সবশেষে হচ্ছে তৃতীয় স্তরের ব্যবস্থাপক। তাহলে আমরা যেটা এখন বলবো, দেখো বাংলাদেশের বসুন্ধরা গ্রুপকে তো তোমরা চিনো এবং এর একজন কর্ণধার, হ্যাঁ, তাকেও তোমরা চিনো। যেমন এর একজন কর্ণধারের কথা যদি আমরা বলি, আনবী সাহেব, অর্থাৎ তিনি হচ্ছে শীর্ষ পর্যায়ের একজন ব্যবস্থাপক। তাহলে তার কি প্রয়োজন যে বসুন্ধরা পেপার মিলসের পেপারটা কিভাবে বাইন্ডিং করে, পেপারটা কিভাবে কাটিং করে, অথবা বসুন্ধরা গ্যাস সিলিন্ডারটা কিভাবে গ্যাস ফিল আপ করতে হয়, এগুলো কি তার জানার দরকার আছে? না, এগুলো সে না জানলেও বিজনেস করতে হবে। তার যেটা জানার সেটা হচ্ছে ধারণাগত এবং পরিকল্পনাগত এবং চিন্তনীয় বিষয়গুলো তার জানতে হবে। তাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ তার সবচেয়ে বেশি যে দক্ষতাটা প্রয়োজন সেটা হচ্ছে ধারণাগত দক্ষতা। 11 নম্বর প্রশ্নটি আমরা বলবো, মালিকানার স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? তাহলে দেখেন, মালিকানার স্বাধীনতা, এই প্রশ্নটি এসেছে ব্যবসায়ী সংগঠন থেকে এবং সংগঠনের একটি কন্টেন্ট হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। তাহলে ব্যবসায়ের পরিবেশ নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ। তাহলে এই সবগুলো পরিবেশের মধ্যে মালিকের স্বাধীনতাটা কোন পরিবেশের উপাদান? আমাদের এখানে দেখতে হবে, ভেবে নিতে হবে, একজন মালিক, একজন উদ্যোক্তা, সে যেমন তার টাকা পয়সা সঞ্চয় করে ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে সে একদিকে অর্থনৈতিক পরিবেশের উপাদান, অন্যদিকে সে বিনিয়োগ করলো, প্রোডাকশন করলো, সে যদি অবৈধ পণ্য উৎপাদন করে, অবৈধ পণ্য বিক্রি করে, তাহলে সরকারকে তার লাগাম টেনে ধরতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই শীর্ষ স্তরের এই ধরনের পরিবেশের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম, একদিকে যেমন এটি একটি অর্থনৈতিক পরিবেশের উপাদান, অন্যদিকে এটি একটি আইনগত পরিবেশের উপাদান। অর্থাৎ একজন ব্যবসায়ীকে আমি যেমন ব্যবসা করার সুযোগ দিয়ে দিব, অর্থনীতিতে প্রবেশের সুযোগ দিয়ে দিব, অন্যদিকে তার লাগাম টেনে ধরে আইনের মাধ্যমে তার লাগাম টেনে ধরাও হচ্ছে সরকারের দায়িত্ব। সুতরাং এটি হচ্ছে অর্থনৈতিক এবং আইনগত পরিবেশের উপাদান। পরের যে সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ যে 12 নম্বর প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের, সেই প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি পেশনার অভ্যন্তরীণ উদ্দীপক নয়? অর্থাৎ মোটিভেশনের ইন্টারনাল উদ্দীপক নয়। আমরা তো জানি যে প্রেশনার যে একটা এক্সটার্নাল বা সবচেয়ে আউটপুটটা হচ্ছে আমার সাফল্য অর্জনটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আউটপুট, এই সাফল্য অর্জন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা হচ্ছে আমার আউটপুট। সেই আউটপুটের জন্য আমাকে কি কি ইনপুট দিতে হবে? এখানে তারা জানতে চাচ্ছে যে নিচের কোনটি ইনপুট নয়, অর্থাৎ কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক নয়। তাহলে আমরা কি জানি যে অভ্যন্তরীণ উদ্দীপক কি? আমার একটা মনের মধ্যে অভাব থাকতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, সেটার একটা মনোভাব থাকতে হবে। তারপরে সেই মনোভাব অনুযায়ী আমাকে কি করতে হবে? আমাকে কাজে নেমে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমাকে কাজে নেমে যেতে হবে। আমার মধ্যে টেনশন আসবে, অ্যাংজাইটি আসবে, উদ্বিগ্নতা আসবে। উদ্বিগ্নতার ফলে আমাকে কাজ করতে হবে এবং কাজ করার ফলে ফাইনালি একটা আউটপুট আসবে। তাহলেই কি হলো? তাহলে এই কাজ করা পর্যন্ত, অর্থাৎ অ্যাকশনে যাওয়া পর্যন্ত এটি হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। এরপরে আমাদের অপশনে যেগুলো আছে, যেমন লক্ষ্য, অর্থাৎ আমাকে একটা গোলস
সেট আপ করতে হবে। লক্ষ্য, প্রয়োজন, মনোভাব এই সবগুলোই অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। এবং শেষ অপশন যেটি রয়েছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক, সেটি হচ্ছে একটি আউটপুট। অর্থাৎ এটা ফিডব্যাকটা আসবে হচ্ছে আমার অভ্যন্তরীণ ইনপুটগুলো যখন আমি ভালোভাবে করব, তারপর আমার ফিডব্যাক বা ফলাফল বা সাফল্য অর্জন হবে। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে প্রতিক্রিয়া। এখন আমরা রিটেন পার্টটা নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই এমসিকিউ পার্টে খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে রিটেন পার্টটাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু মনে রাখতে হবে এমসিকিউ পার্টে 12 নম্বর, রিটেন পার্টেও রয়েছে 8 নম্বর। এবং রিটেন পার্টটা এতই সহজ যে আপনার প্রশ্নটা অনেক বড়, উত্তরটা ছোট। এক কথায় অথবা দুইটা শব্দে, একটি শব্দে অথবা দুইটা শব্দে আপনি উত্তরটা লিখে ফেলতে পারবেন। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি কি এসেছে যে স্বল্প মেয়াদে একটি কাজ কে কোথায় কিভাবে সম্পাদন করবে তার বিশদ বিবরণ কোন পরিকল্পনার সাথে জড়িত। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই প্রশ্নটা এসেছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় যে অংশটি পরিকল্পনা, সেখান থেকে। এবং পরিকল্পনার অধ্যায়ের ভিতরে আরেকটি কন্টেন্ট আছে, আরেকটি অনুচ্ছেদ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনার প্রকারভেদ। তাহলে পরিকল্পনার প্রকারভেদের মধ্যে আমরা পাই লক্ষ্য, তারপরে স্থায়ী এবং একাত্মক। এবং প্রত্যেকটা পরিকল্পনার লক্ষ্যর সংজ্ঞা, স্থায়ী সংজ্ঞা এবং একাত্মক সংজ্ঞা যদি আমরা পড়ি, তোমরা শুনে অবাক হবে যে এই লাইনটি হুবহু খালেকুজ্জামান স্যারের বই থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একাত্মক পরিকল্পনার সংজ্ঞায় খালেকুজ্জামান স্যার যে কথাটা বলেছে ঠিক এই কথাটাই উঠিয়ে দিয়ে পরবর্তীতে বলেছে এটা কিসের সাথে জড়িত। তাহলে এটি হচ্ছে একাত্মক পরিকল্পনার সাথে জড়িত। পরবর্তী যে রিটেন প্রশ্নটি, হেনরি ফিওল কর্তৃক প্রদত্ত কোন নীতির মাধ্যমে নির্দেশনার অতিক্রমণ প্রতিরোধ করা হয়। অর্থাৎ হেনরি ফিওল ব্যবস্থাপনার 14টি মূলনীতি দিয়েছেন। হ্যাঁ, এই 14টি মূলনীতি এক্সামিনি হিসেবে, অর্থাৎ ভর্তি পরীক্ষার এক্সামিনি ক্যান্ডিডেট হিসেবে তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই 14টি মূলনীতির বাইরেও কিন্তু আরও 3টি মূলনীতি রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। এখন আমাদের আলোচ্য বিষয় যে নির্দেশনার ঐক্যনীতিটা কি। অর্থাৎ নির্দেশনার ঐক্যনীতি হচ্ছে যেখানে নির্দেশনাটা একটি নির্দেশনার পরে আরেকটি নির্দেশনা আসবে। অর্থাৎ এলোমেলো সব জায়গা থেকে নির্দেশনা আসবে না, আমার একটি কাজ শেষ আরেকটি কাজ শুরু করব, এভাবে অধিক্রম অনুসারে আমার কাজগুলো আসবে। হেনরি ফিওল ঠিক নির্দেশনার ঐক্যনীতিতে একথাটি বলেছে এবং প্রশ্নেও আমার এটাই জানতে চেয়েছে যে নির্দেশনার অধিক্রমটা আসলে কোন নীতির অন্তর্ভুক্ত। তাহলে এটি হচ্ছে নির্দেশনার ঐক্য। আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে কার্য সম্পাদনের কাল, শুরু এবং শেষ নিয়ন্ত্রণের কোন কৌশলের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে এই প্রশ্নটি এসেছে নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে। এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারের একেবারে শেষের আলোচনা হচ্ছে নিয়ন্ত্রণের কৌশল নিয়ে। অর্থাৎ নিয়ন্ত্রণের 3টি কৌশল রয়েছে, একটি হচ্ছে বাজেটীয় কৌশল, আরেকটি হচ্ছে অবাজেটীয় কৌশল, আরেকটি হচ্ছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। এখন আমরা দেখব পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশলে, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ কৌশলে অনেকগুলো সাব পয়েন্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে পার্ট, এবং পার্টের প্রথম লাইন যেটা, সেটাই এই প্রশ্নে তুলে ধরা হয়েছে। অর্থাৎ পার্টের খালেকুজ্জামান স্যারের বইয়ের পার্টের প্রথম লাইনটি এটি, এবং এই লাইনটি তুলে দিয়েই বলা হচ্ছে যে এটি কোন ধরনের কৌশল। তাহলে আমরা বলবো এটি হচ্ছে পার্ট কৌশল। তাহলে পার্টটা কি? প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এবং পরবর্তী যে প্রশ্নটি, কোন ধরনের সংগঠন কাঠামো পেশাগত বিশেষায়নকে ত্বরান্বিত করে। তাহলে আমরা এখন চলে যাব সংগঠন কাঠামো। এই তোমরা কিন্তু দেখো সংগঠন কাঠামো থেকে কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন এসেছে যে কোনটি প্রাচীনতম সংগঠন কাঠামো। আবার এখান থেকে একটি রিটেন প্রশ্ন এসেছে, সংগঠন কাঠামো কয়টি? 5টি। তাহলে 5টি সংগঠন কাঠামোর সংজ্ঞা পড়লেই কিন্তু আমি উত্তর দিতে পারতেছি, 2টা প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা সংগঠন কাঠামোর যে সংজ্ঞাগুলো পরে আমরা বুঝতে পারছি যে এখানে যে জিনিসটা, অর্থাৎ যে প্রশ্নটা করা হয়েছে যে কোন ধরনের সংগঠন কাঠামোতে পেশাগত বিশেষায়নের ত্বরান্বিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2টি সংগঠন কাঠামোতে পেশাগত বিশেষায়নের ত্বরান্বিত হয়। একটি হচ্ছে আমার কার্যভিত্তিক সংগঠন কাঠামো, সেখানেও পেশাজ্ঞ বিশেষায়নের প্রয়োজন হয়, এবং অন্যটি হচ্ছে কমিটি সংগঠন, সেখানেও বিশেষায়নের প্রয়োজন হয়। তবে বেসিক পার্থক্য হচ্ছে কার্যভিত্তিক সংগঠন কাঠামোতে যে পেশাগত বিশেষায়ন হয় সেটি হচ্ছে একটি পার্মানেন্ট বিষয় এবং একটি গতিশীল বিষয়, এবং এটি সবসময় চলতে থাকে। বাট কমিটি সংগঠনের যে বিষয়টি সেটি হচ্ছে একটি মানে হঠাৎ একটি ঘটনা অথবা একটি দুর্ঘটনাকে
কে জানার জন্য বা এর পেছনের কাহিনী উদ্ঘাটনের জন্য যে বিশেষজ্ঞ দলের টিম গঠন করা হয় সেটি হচ্ছে কমিটি সংগঠন। তাহলে এখানে আমাদের উত্তরটি হবে কার্যভিত্তিক সংগঠন, কেননা এখানে পেশাগত কথাটা বলা হয়েছে, কিন্তু কমিটির যারা সদস্য তারা কিন্তু পেশাগত নয়। তাহলে বেসিক এই পেশাগত শব্দটির কারণে আমি কি করতে পারলাম, উত্তরটি দিতে হবে আমাকে কার্যভিত্তিক। আচ্ছা, এরপরের যে প্রশ্নটি সেটি হচ্ছে একটি সমবায় সমিতি সদস্যদের মূলধনের পরিমাণ যাই হোক না কেন প্রত্যেক সদস্য একটি ভোট পাবে। সমবায় সমিতির চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, সেখানে আমরা সমবায় সমিতির কতগুলি মূলনীতি পাবো। সেই মূলনীতির মধ্যে একটি মূলনীতি হচ্ছে সাম্যের নীতি। সেই সাম্যের নীতি কি বলে, পাঠ্যপুস্তক বইয়ে গিয়ে আমি সাম্যের নীতি পড়ে ফেলি, আমার লেকচার শিটে সাম্যের নীতি পড়ে ফেলি, তাহলে পড়ে ফেললে আমরা দেখব যে সাম্যের নীতির বেসিক কনসেপ্ট হচ্ছে যার যত মূলধনই থাকুক না কেন সে একটি ভোট দিতে পারবে। এই যে একটা নীতি সেটাই হচ্ছে সাম্যের নীতি। পরের প্রশ্নটি, অর্থাৎ কোন প্রকারের নেতৃত্বে কর্মীদের কার্য সম্পাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়। অর্থাৎ কোন প্রকার নেতৃত্বে, এখন আমাদেরকে দেখতে হবে এটি কোথা থেকে এসেছে। নেতৃত্ব থেকে এসেছে, নেতৃত্ব নামক একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে এসেছে। এবং নেতৃত্বের চ্যাপ্টারের ভেতর গিয়ে আমরা দেখব নেতৃত্বের প্রকারভেদ, এবং সেই নেতৃত্বের প্রকারভেদ থেকে এই প্রশ্নটি এসেছে। তাহলে নেতৃত্বের প্রকারভেদ থেকে আমরা যে জানবো কী ধরনের নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, তারপরে আমরা জানবো পিতৃসুলভ নেতৃত্ব এবং লাগামহীন নেতৃত্ব। সবগুলো নেতৃত্বের সংজ্ঞা যদি আমি পড়ি তাহলে এই প্রশ্নের উত্তরটি আমি সহজেই দিতে পারবো। তাহলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি, গণতান্ত্রিক নেতৃত্ব কি, পিতৃসুলভ নেতৃত্ব কি, এগুলো আমরা যখন আমাদের লেকচার আসবে আমরা তখন আলোচনা করব। আমরা এখন শুধুমাত্র উত্তরটা বলে দিয়ে যাচ্ছি এবং কেন সেই উত্তরটা সেটা বলে দিয়ে যাচ্ছি। তার মধ্যে একটি নেতৃত্ব হচ্ছে লাগামহীন নেতৃত্ব, যেই নেতৃত্বের বেসিক কনসেপ্ট হচ্ছে কর্মীদেরকে একটি নির্দিষ্ট টাইম দিয়ে দিলাম যে তোমরা 1 মাস কাজ করো, 1 মাস পরে আমাকে এই কাজটা জমা দিবা। হ্যাঁ, তোমরা যেভাবে করো, তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে করো, বাট মান্থলি 30 days আফটার আমাকে তোমরা এই কাজটা সাবমিট করবে, এবং তোমরা যেভাবেই করো না কেন। তাহলে সেটাই বলা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে একটি ব্যবসায়ের মিশন স্টেটমেন্টের লক্ষ্য কী। দেখো, একটি ব্যবসায়ের যে মিশন স্টেটমেন্ট সেটা হচ্ছে তার লক্ষ্যটা কি, মিশন স্টেটমেন্টের লক্ষ্যটা কি। তাহলে একটি ব্যবসায়ের দুটি জিনিস থাকতে পারে, একটি মিশন থাকতে পারে, একটি ভিশন থাকতে পারে। অর্থাৎ ভিশনকে সামনে রেখে আমরা কি করি, আমরা আমাদের যে মিশন, যে আমরা যে কার্যক্রমগুলো সম্পাদন করি। তাহলে আমাদের মিশন স্টেটমেন্ট কি, উত্তম সেবা বা পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো করতে হবে সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে আমাদের মিশন স্টেটমেন্ট, ঠিক আছে। আর কাস্টমারকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের ভিশন। আচ্ছা, সেই ভিশন স্টেটমেন্ট আর মিশন স্টেটমেন্ট হচ্ছে সেই সন্তুষ্ট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় কাজের যে সমষ্টি বা পদক্ষেপ, সেটি হচ্ছে আমাদের মিশন স্টেটমেন্ট। এবং পরবর্তী যে প্রশ্নটি আসছে যে কোন গ্লোবাল কৌশলের মাধ্যমে একটি ফার্ম অন্য কোনো বিদেশি ফার্মকে ফ্রি প্রদানের বিনিময়ে তার পণ্য উৎপাদন ও বিক্রয় করার অনুমতি প্রদান করে থাকে। শিক্ষার্থীরা, এটা একটা জটিল প্রশ্ন, ঠিক আছে। এই জটিল প্রশ্নটি আমরা সমাধান করব কিভাবে, ঠিক এরকম একটি প্রশ্ন গত বছর অর্থাৎ 2022-23 সেশনে এসেছে এমসিকিউতে। তবে সেখানে ছিল যে কোন বিদেশি কৌশলের ক্ষেত্রে মানটাকে নিয়ন্ত্রণ করা যায়, এবং সেটির উত্তর ছিল ফ্রাঞ্চাইজিং। এখানে দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একটি হচ্ছে ফ্রাঞ্চাইজিং আর একটি হচ্ছে লাইসেন্সিং। তাহলে ফ্রাঞ্চাইজিং কি, লাইসেন্সিং কি, আমরা অর্থাৎ একটি পাঠ্যপুস্তক বই আছে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে পড়ানো হয়, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, এবং সেই পাঠ্যপুস্তকটির লেখক হচ্ছে প্রফেসর হিল। প্রফেসর হিলের বই থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে তিনি এখানে বলছেন যে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিং আর লাইসেন্সিংয়ের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কি, ফ্রাঞ্চাইজিংটা মূলত সার্ভিস অ্যান্ড কোয়ালিটি নিয়ে কাজ করে, সার্ভিস অ্যান্ড কোয়ালিটি, এবং লাইসেন্সিংটা মূলত প্রোডাকশন এবং সেলিং নিয়ে কাজ করে, প্রোডাকশন এবং সেলিং নিয়ে কাজ করে। দুটোর কাজের ধরন এক, বাট ওটা কাজ করে সার্ভিস অ্যান্ড কোয়ালিটি আর এটি কাজ করে প্রোডাকশন অ্যান্ড সেলিং। তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর হবে লাইসেন্সিং, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটি কি, কোন গ্লোবাল কৌশলের মাধ্যমে একটি ফার্ম অন্য কোনো বিদেশি ফার্মকে ফ্রি প্রদানের বিনিময়ে তার পণ্য উৎপাদন, যেহেতু এখানে প্রফেসর হিলের মতো প্রোডাকশন এবং আরেকটি বিষয় যেটা আছে যে
সেলিং, প্রোডাকশন অ্যান্ড সেলিংয়ের কথাটা বলা আছে, তাহলে আমরা এটাকে লাইসেন্সিং উত্তর দেব। এবং এর আগের বছর যে প্রশ্নটা এসেছিল এমসিকিউতে, সেখানে ছিল কোন বিদেশি কৌশলের মাধ্যমে মানটাকে নিয়ন্ত্রণ করা হয়। আর যখন মান নিয়ন্ত্রণের কথা বলবে তখন আমরা এটাকে ফ্রাঞ্চাইজিং দেব। ঠিক আছে, আমরা এখানে আরও ডিটেলস আলোচনা আছে এগুলো নিয়ে, যখন যে চ্যাপ্টারে আমরা যখন পড়াবো তখন এটা আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের আজকের যে আলোচনাটা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনে যে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল, যে রিটেন প্রশ্নগুলো এসেছিল, সেগুলোর একটি আমরা ছোটোখাটো একটি বিশ্লেষণমূলক একটি ক্লাস আমরা আজকে নেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।